আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি চুলায় যাক, রোমান্সের সময় নো এক্সকিউজ। অর্ণব ডুব দিল আনের অধর জোড়ার মাঝে। আনেয়াও কোনো বাধা দিল না। দুজনে আবেশে হারিয়ে গেল একে অপরের মাঝে। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। আনেয়ার অর্ণবের দিনগুলো খুব ভালো যাচ্ছে। দুষ্টু মিষ্টি ভালোবাসায় ভরপুর ওদের জীবন। আনেয়া অর্ণবের বিয়ের 6 মাস পূর্ণ হলো আজকে। আনেয়া কিছুটা এক্সাইটেড। ও ভেবেছে আজকে অর্ণবকে একটা সারপ্রাইজ দেবে আর দুজনে মিলে দিনটা সেলিব্রেট করবে। কিন্তু কি দেবে এটাই ভেবে পাচ্ছে না। বাহিরে যাবে সেটাও ইচ্ছে করছে না। শরীর কেমন দুর্বল লাগছে, ভালো লাগছে না কিছুই। মেহনাজ বেগম রান্না করছেন, আনায়া তার পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিচ্ছে। মেহনাজ বেগম আনায়ার হাতে খাবারের বাটি ধরিয়ে দিয়ে বলল, যা মা, এটা টেবিলে রেখে আয়। আনায়া ওনার কাছ থেকে বাটিটা নিয়ে টেবিলে রাখলো। পিছু ঘুরে আগাবে হঠাৎ মনে হলো মাথাটা চক্কর দিয়ে উঠেছে। মাথাটা কেমন মনমন করে ঘুরছে। আনায়া নিজেকে সামলানোর চেষ্টা করলো, তবে পারল না। মুহূর্তের মাঝে ফ্লোরে লুটিয়ে পড়ল। মেহনাজ বেগম কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আনায়াকে এভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখে অবাক হলো। দৌড়ে গেল ওর কাছে। একটু আগেই তো মেয়েটার ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? মেহনাজ বেগম আনায়ার মাথা কোলে নিয়ে ডাকা শুরু করলেন। আনায়ার কোনো সাড়া শব্দ নেই। অহনা, জিয়া, কে কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। অহনা ফোনে আবিরের সাথে কথা বলছিল। মেহনাজ বেগমের হাঁক শুনে আবিরকে বলে কল কেটে দৌড়ে নিচে এলো। আনায়াকে এভাবে নিচে লুটিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, মা, ভাবির কি হয়েছে? কথা না বলে ওকে ওঠাতে আমাকে সাহায্য কর। দুজনে মিলে আনায়াকে নিয়ে সোফায় শুইয়ে দিল। বাসায় আর কেউ নেই, সবাই যার যার কাজে বাহিরে। অহনার আজকে কোনো ক্লাস ছিল না, তাই ও বাসায় রয়ে গেছে। মেহনাজ বেগম আনায়ার মুখে পানি ছিটিয়ে ওকে ডাকছে, কিন্তু আনায়ার কোনো হেলদোল দেখা যাচ্ছে না। অহনা, তুই অর্ণবকে ফোন কর, ওকে তাড়াতাড়ি আসতে বল। সুস্থ সবল মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? অহনা অর্ণবের নাম্বার ডায়াল করলো। অর্ণব পার্টি অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে বক্তব্য দিচ্ছে। পাশে রাখা ফোনটা বেজে উঠতেই বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। রক্তিম চোখে তাকালো তাপসের দিকে। ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে শাকচুন্নির নামটা ভেসে উঠছে। অর্ণব ভ্রু কুঁচকে ফেলল। অহনা এমন সময় কল করেছে কেন? অর্ণব ফোনটা রিসিভ করে কানে নিল। অপর পাশ থেকে অহনার কথা শুনে হতবিহ্বল হয়ে গেল। ভাইয়া, ভাবি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গিয়েছে। আম্মু পানি ছিটিয়ে ডাকছে, তবুও ভাবি সাড়া দিচ্ছে না। ভাই, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। অর্ণব ফোন কেটে দিল। আজকের মিটিং এ পর্যন্তই, বাকি আলোচনা পরে হবে। তাপস, তাড়াতাড়ি গাড়ি বের কর। শেষের কথাটা তাপসকে বলল। তাপস চলে গেল। অর্ণব ডায়াল করলো ওদের ফ্যামিলির ডক্টরের নাম্বারে। ডক্টর জানালো সে তার চেম্বারে আছে। অর্ণব তাকে পিক আপ করে নেবে বলে বেরিয়ে গেল। মেহনাজ বেগম আর অহনা মিলে আনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, তবে ফলাফল শূন্য। কিছুক্ষণের মাঝে অর্ণব এলো। আনায়াকে সোফা থেকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলো। রুমে নিয়ে আনায়াকে সাবধানে শুইয়ে দিল। ডক্টর আনায়া চেক আপ করছে। অর্ণব পুরো রুম জুড়ে পায়চারি করছে। একপাশে মেহনাজ বেগম আর অহনা দাঁড়িয়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ। কিছুক্ষণ পর ডক্টর হাসি মুখে বলল, মিসেস শিকদার, মিষ্টি আনুন তাড়াতাড়ি। ডক্টরের এমন কথা শুনে সবাই অবাক। কি হলো কিছু বুঝতে পারল না। অহনা অবাক সরে জিজ্ঞেস করল, আঙ্কেল, মিষ্টি কেন? ভাবি কি সুগার ফল করেছে? আরে বোকা মেয়ে, তুমি ফুপি হতে চলেছ। ডক্টরের কথা শুনে সবাই প্রথমে অবাক হলেও পরে বুঝতে পেরে সবার মুখ থেকে চিন্তার রেশ কেটে খুশির ঝলক দেখা দিল। মেহনাজ বেগম চলে গেলেন মিষ্টি আনতে। অহনা অর্ণবের কাছে যেয়ে বলল, কংগ্রেচুলেশনস ভাইয়া, এবার অন্তত ভালো হয়ে যাও। তাহলে আমার প্রতি যে অত্যাচারগুলো করেছো না, সব কিছুর হিসাব নেওয়াবো আমি পিচকে দিই। তুই ভালো হয়ে যা, না হলে তোর একটা চুলও আস্ত থাকবে না। তোর সব চুল নিয়ে নিবে তোর। দুজন আবার ঝগড়া শুরু করে দিল। মেহনাজ বেগম এসে দুজনকে ধমক দিল। অর্ণবকে বলল, 2 দিন পর বাচ্চার বাবা হয়ে যাবি, এবার অন্তত বাচ্চাদের মতন ঝগড়া করা ছাড়। আর অহনা, তোকেও বলি, বিয়ে হয়েছে, সামনে শ্বশুর বাড়ি যাবি, এখনো 2 ভাই বোন এমন ঝগড়া করিস? দুজনে ভালো হয়ে যা। দুজন দুজনের দিকে তাকিয়ে বলে উঠল। আমরা এই জীবনেও ভালো হবো না। অতপর দুই ভাই বোন একসাথে হেসে দিল।
সাথে ডক্টরও হেসে দিল। অর্ণব হাসি থামিয়ে চিন্তিত স্বরে বলল, কিন্তু ডক্টর আনোয়ার জ্ঞান ফিরছে না কেন? ওর শরীর খুবই দুর্বল। এখন থেকে বেশি করে ওর খেয়াল রাখবে, যেন ঠিকমতো খাওয়া দাওয়া করে, নাহলে বাচ্চার পুষ্টিহীনতা দেখা দিবে। আমি ওকে স্যালাইন লাগিয়ে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরবে, চিন্তা করো না। ডক্টর আনায়াকে স্লাইন লাগিয়ে দিয়ে চলে গেল। অর্ণবদের বাড়িটা আনন্দ উৎসবে ভরে গেছে। অহনার সাথে সাথে আবিরকে ফোন করে জানিয়ে দিয়েছে আনায়ার জ্ঞান ফিরেছে। পিট পিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। নিজেকে নিজের ঘরে দেখে অবাক হলো। ও কখন ঘরে এলো? হাতে স্লাইন লাগানো কেন? মনে পড়লো সেই সময়ের কথা। মাথা ঘোরাচ্ছিল, চেয়েও নিজেকে ঠিক রাখতে পারছিল না। এরপর কি হয়েছে ওর কিছুই মনে নেই। নিজের আশেপাশে সবাইকে দেখে অবাক হলো। ওর বাড়ির লোক কখন এলো? হঠাৎ সবাই এখানে? সবাই একে একে আনায়াকে কংগ্রাচুলেশন জানাচ্ছে। আনায়া ভেবে পেল না কংগ্রাচুলেশন জানানোর কারণ। এমন কি হলো যার জন্য সবাই ওকে কংগ্রাচুলেট করছে? আশালতা বেগম আনায়ার পাশে বসলেন, মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, এখন থেকে সব সময় সাবধানে চলাফেরা করবি, তাড়াহুড়ো করবি না, ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আশালতা বেগম আরো অনেক কিছু বললেন। আনায়া মন দিয়ে শুনলো, তবে এগুলো বলার কারণ খুঁজে পেল না। সবাই চলে গেল। আনায়া বসে বসে ভাবছে। এমন সময় রুমে অর্ণবের আগমন ঘটল। অর্ণব গম্ভীর মুখে আনায়ার দিকে এগিয়ে এলো, হাতে ফলের বাটি। অর্ণবের গম্ভীর মুখ দেখে আনায়ার কেমন ভয় ভয় লাগছে। এমপি সাহেব, কি হয়েছে আপনার? মুখ এমন গম্ভীর কেন? আর সবাই এগুলো কি বলে গেল? কংগ্রাচুলেশনস জানালো কেন? কিছু কি হয়েছে? আমার হাতে স্যালাইন লাগানো কেন? কি হয়েছে আমার? হ্যাঁ, হয়েছে তো অনেক কিছুই। আনায়া কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আগে এই বাটিতে থাকা সব খাবার শেষ করো, তারপর বলবো। আনায়া ভদ্র মেয়ের মতো বাটিতে থাকা ফলগুলো শেষ করলো। খাওয়া শেষে বাটিটা পাশে রেখে জিজ্ঞেস করলো। এবার বলুন। অর্ণব আগের চেয়ে বেশি গম্ভীর হলো। আনায়ার ভয় হচ্ছে। ডক্টর বলেছে বাড়িতে নতুন অতিথি আসবে। আনায়ার মাথায় কথাটা ঢুকলো না। ও কথার মানে না বুঝে পুনরায় জিজ্ঞেস করলো, বাড়িতে নতুন অতিথি আসবে ভালো কথা, কিন্তু সবাই আমাকে কেন কংগ্রাচুলেশনস জানালো? বোকা মেয়ে, বাড়িতে নতুন অতিথি আসবে যার ছোট ছোট হাত পা থাকবে, সারা ঘরময় জুড়ে তার ছোট্ট পায়ে বিচরণ হবে, আধো আধো কণ্ঠে তোমাকে মা বলে ডাকবে। আনায়া এতক্ষণে বসলো। অর্ণব ঘর থেকে বেরিয়ে গেল। আনায়ার মনের মাঝে খুশির জোয়ার বইছে। পেটের উপর হাত রাখলো। অনুভব করার চেষ্টা করলো নিজের মাঝে অন্য কারো অস্তিত্ব থাকবে। ভাবতে মন খুশি হয়ে গেল। আনায়া ভাবনায় চলে গেল। আনায়ার ভাবনার মাঝে আগমন ঘটল অহনার আর নীলিমার। অহনা আর নীলিমা মিলে আনায়াকে এটা ওটা বলে লজ্জা দিচ্ছে। আনায়াও লজ্জায় মুড়িয়ে যাচ্ছে। ও মাঝে মাঝে ভেবে পায় না ওর এত লজ্জা আসে কোথা থেকে। দুইজন মিলে আমায় লজ্জা দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। তুমি লজ্জা পাচ্ছ তাই দিচ্ছি। আমার মতো লজ্জা পেও না, তাহলে লজ্জা দিব না। ওরে আমার লজ্জাপতি ননদিনী, থাক, অহনা থেকে আর লজ্জা পেতে হবে না। পরে না হয় দেখা যাবে ওর এমপি সাহেব আমাদের জেলে পুরে দেবে। দুজন একসাথে হেসে দিল। আনায়ার মাথায় চলছে অন্য ভাবনা। অর্ণব সে সময় গম্ভীর মুখে ছিল। তবে কি অর্ণব খুশি না? আনায়া বুঝতে পারল না অর্ণবের মনের ভাব। সারাদিন সবার সাথে কেটে গেল। আনায়া বিছানায় বসে আছে, অপেক্ষা করছে অর্ণবের আসার। অর্ণব রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল। অর্ণব ফ্রেশ হয়ে বের হতেই আনায়া প্রশ্ন করল, এমপি সাহেব, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? আপনি কি খুশি না তার আগমনে? আনায়ার কথার অর্ণব থেমে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো আনায়ার সামনে। ওর গালে হাত দিয়ে বলল, তোমার এমনটা মনে হলো কেন? সে সময় আপনার মুখটা কেমন গম্ভীর ছিল, মুখে হাসি ছিল না। তুমি জানো না আজকে আমি কত খুশি। তুমি আমার জীবনের একমাত্র পূর্ণতা। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে সুখকর অনুভূতিটা দিয়েছ। তার আগমনের সুসংবাদে আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। ছোট ছোট পায়ে সে আমার কাছে এগিয়ে আসবে, আমাকে বাবা বলে ডাকবে। এগুলো ভাবতেই আমার চোখে অশ্রু এসে ধরা দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুখের সাথে পরিচয় করানোর জন্য। ভালোবাসি বউ, অনেক অনেক ভালোবাসি তোমাকে। অর্ণব কথা বলতে বলতে আনায়াকে জড়িয়ে ধরল।
আনায়াও অর্ণবের পিঠে হাত রাখলো। কিছুক্ষণ পর আনায়া নিজের কাঁধে ভিজা অনুভব করলো। আনায়াও বলল, আমিও আপনাকে ভালোবাসি এমপি সাহেব। সূর্য অস্ত গিয়েছে অনেক পূর্বে, ধরণীতে ছেয়ে আছে আধার। আনায়া রুমে পায়চারি করছে, কিছুই ভালো লাগছে না। ইদানিং মুহূর্তে মুহূর্তে মুড চেঞ্জ হয়। এই মন ভালো থাকে, আবার একটু পরে মন খারাপ হয়ে যায়, একা একা লাগে। মাঝে মাঝে অহনার সাথে গল্প করতে করতে হুটহাট রেগে যায়, জোরে ধমক দিয়ে বসে। তবে অহনা মেয়েটা তাতে একটুও রাগে না, উল্টো গলা জড়িয়ে ধরে বলে, তুমি যতই রাগ দেখাও, ধমক দাও, আমি তবু তোমার পিছনে ছাড়বো না। পরে দুজনেই একসাথে হেসে দেয়। আনায়া নিজের এমন পরিবর্তনের কারণ খুঁজে পাচ্ছে না। এটা কি প্রেগনেন্সির কারণে হচ্ছে নাকি অন্য কিছু, আনায়ার জানা নেই। এই তো আজকে সকালেই তো অর্ণবের সাথে ঝগড়া করার ইচ্ছে হচ্ছিল। কি করবে, কিভাবে ঝগড়া শুরু করবে খুঁজে পেল না। কিন্তু ওর খুবই ঝগড়া করতে ইচ্ছে করছে। গম্ভীর কণ্ঠে ডাক দিল। এমপি সাহেব। অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল। আনায়ার গম্ভীর কণ্ঠের ডাক শুনে পিছু ফিরে তাকালো। বলো। আপনি সেদিন ওই মেয়েটার দিকে তাকালেন কেন? অর্ণব ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কোন মেয়েটা? আপনি কতগুলো মেয়ের দিকে তাকিয়েছেন শুনি? তার মানে আপনি রাজনীতির নামে সারাদিন মেয়ে দেখে বেড়ান? এই আপনার আমার প্রতি ভালোবাসা? আপনি আর আমাকে ভালোবাসেন না, তাই না? আনায়া কান্না করছে। অর্ণব কি হলো কিছুই বুঝতে পারল না। আনায়ার কাছে এসে গালে হাত রেখে বলল, কি বলছো এসব? মাথা ঠিক আছে? তোমার কি মনে হয় আমি আমার মায়াবতীকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি? আমার চোখে তো সারাদিন মায়াবতী ভাসে। আমি বারবার শুধু আমার মায়াবতীকেই আমার চোখের সামনে দেখতে চাই। যদি সুযোগ পেতাম তাহলে আমি সারাদিন আমার মায়াবতীকে আমার সামনে বসিয়ে রাখতাম, নয়ন জুড়িয়ে শুধু তাকেই দেখতাম। আর এই জীবনে যতদিন বাঁচবো ততদিন আমি আমার মায়াবতীকেই ভালোবাসবো। অর্ণব আনায়ার কপালে চুমু এঁকে দিল। আনায়া আবেশে চোখ বুঝে নিল। আনায়া অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব নিজেও আনায়াকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অর্ণব আনায়াকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল, এবার বলো তো ঘটনা কি? হঠাৎ আবল তাবল বকছিলে কেন? আনায়া মিটিমিটি হাসে, হাসি থামিয়ে বলল, আসলে আমার খুব ঝগড়া করতে ইচ্ছে করছিল, কার সাথে করব বুঝতে পারছিলাম না, তাই আপনার সাথে শুরু করে দিলাম। কিন্তু আপনি তো ঝগড়া করার বদলে ঝগড়া শুরুর আগেই শেষ করে দিলেন, এটা কোনো কথা? আনায়া শেষের কথাগুলো মন খারাপ করে বলল। অর্ণবের মায়া হলো, কাছে টেনে নিয়ে বলল, মন খারাপ করো না। রাতে এসে পায়ে পা দিয়ে তোমার সাথে ঝগড়া করব, তাও এখন মন খারাপ করে না জান। তোমার মুখে মেঘেদের আনাগোনা যে আমার ভালো লাগে না। তোমার ঠোঁটের কোণে মিষ্টি হাসি আমার বুকে প্রশান্তি দেয়। আনায়ার মুখে হাসি ফুটে উঠল। অর্ণব আনায়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। আনায়া অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে এখনো হাসি লেগে আছে। জীবনে সঠিক মানুষ জীবন সঙ্গী হয়ে এলে জীবনটা সত্যি খুব সুখের হয়। আনায়া ফোন হাতে নিয়ে নীলিমার নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে রিসিভ হতে দুজন কুশল বিনিময় করলো। কুশল বিনিময় শেষে আনায়া জিজ্ঞেস করলো, ভাবি জানো, ইদানিং না আমার মাঝে মাঝে কেমন পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। কেমন? এই যে হুটহাট মন খারাপ হয়, হুটহাট রাগ উঠে যায়, যাকে তাকে ইচ্ছে মতো বকে দিই, মাঝে মাঝে তো ইচ্ছে করে কারোর সাথে তুমুল ঝগড়া করতে। এগুলো হওয়ার কারণ কি বলো তো? আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আনায়ার কথা শুনে অপর পাশে নীলিমা হাসে। আনায়া কিছুটা রাগী স্বরে বলল, আমি চিন্তায় আছি আমার সমস্যা নিয়ে, আর তুমি হাসছো। আরে বোকা মেয়ে, ওগুলো প্রেগনেন্সির কারণে হচ্ছে। প্রেগনেন্সিতে এমন মুড সুইং হয়, এটা স্বাভাবিক। এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। তোমার তো হয়নি। নাদিয়া যখন তোমার পেটে ছিল তখন তো তোমার মাঝে কোনো কিছুই দেখিনি এমন। তুমি তো একদম স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলতে। সবার কি সব লক্ষণ দেখা দেয়? আমার মাঝেও পরিবর্তন এসেছিল। আমার মেজাজ খারাপ হলে তোমার ভাইয়াকে বকাবকি করতাম, ওর সাথে রাগ করতাম। তোমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতাম, তাই তোমাদের এমন মনে হচ্ছে। আনায়া এতক্ষণে বুঝতে পারল নিজের এমন পরিবর্তনের কারণ। আরও কিছুক্ষণ কথা বলে আনায়া কল কেটে দিল। মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল। ব্যালকনিতে চলে গেল মন ভালো করতে। ব্যালকনিতে ফুরফুরে বাতাস বইছে। বাতাসে আনায়ার শাড়ির আঁচল উড়ে যাচ্ছে। আনায়া চোখ বুজে আবহাওয়া উপভোগ করছে। আনায়া রুমে বসে আছে, খাবে না বলে মুখ ফুলিয়ে রেখেছে। খাবার খেতে ওর একটুও ভালো লাগে না।
খেলে একটু পর গল গল করে বমি করে সব ফেলে দেয়। অর্ণব প্লেটে করে খাবার নিয়ে এলো। আনেয়া খাবার দেখে মুখ ঘুরিয়ে নিল। অর্ণব আনেয়ার সামনে এসে বসলো, খাবার মুখের সামনে ধরে বলল, হা করো। আমি খাবো না, খেলেই বমি হবে। তাই বলে না খেলে চলবে? তুমি না খেলে আমাদের জুনিয়র খাবার পাবে কিভাবে বলো? তুমি কি চাও সে না খেয়ে থাকুক, অপুষ্টিতে ভুগুক? আনের নাক সিটকে বলল, খাবার গন্ধ লাগে, মুখের কাছে নিলেই বমি আসে আমার। একটু কষ্ট করে খাও যান, শুধু আমাদের জুনিয়রের জন্য একটু কষ্ট করো। আনেয়া চোখ মুখ কুচকে খাবারটা মুখে দিল। অনিচ্ছা সত্ত্বেও কোনো রকম চিবিয়ে গিলে ফেলল। কয়েকবার খেয়ে আনেয়া মুখ চেপে ধরল। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। গল গল করে বমি করে বিছানা মাখিয়ে ফেলল। অর্ণব খাবার রেখে আনেয়াকে ধরল। ওর বমি করা শেষ হলে ওকে ধরে উঠিয়ে বেসিনে নিয়ে মুখ ধুইয়ে দিল। ধরে নিয়ে বসালো সোফায়। আনেয়া মুখ কাচুমাচু করে বলল, বিছানা তো নোংরা হয়ে গেল, আপনি বসুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। অর্ণব ধমক দিয়ে বলল। তুমি চুপচাপ বসো, তোমাকে এত ভাবতে হবে না। অর্ণব যে বিছানা থেকে চাদর তুলে নতুন বিছানার চাদর বিছিয়ে দিল। আনায়াকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি এখানে বসো, আমি আসছি। অর্ণব রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের ব্যবধানে হাতে একটা ট্রে নিয়ে ফিরে এলো। টেবিলে ট্রে রেখে বাটি আনায়ার হাতে দিয়ে বলল, সব তো বমি করেই ফেলে দিয়েছো, এখন ফলগুলো খেয়ে জুসটা খাও, তাহলে পেট ভরবে। আনায়া অসহায় কণ্ঠে বলল, আবার? কোনো কথা না, তাড়াতাড়ি খাবার শেষ করো। আনায়া বাধ্য মেয়ের মতো একটু একটু করে খাবার খাওয়া শুরু করলো। অর্ণব কিছুতেই ওকে না খেয়ে থাকতে দেবে না। ওর ব্যাপারে অর্ণব খুবই সিরিয়াস। এই যে সারাদিন খাটাখাটুনি করে এসে ওর পিছনে সময় দিচ্ছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আনায়ার মনে ভালো লাগা কাজ করছে। আনায়া একটু একটু করে সবগুলো খাবার শেষ করলো। অর্ণব মুখ মুছিয়ে দিয়ে বলল, গুড গার্ল। আনায়া শুয়ে আছে। অর্ণব ব্যালকনিতে গেছে কথা বলতে। ইম্পর্টেন্ট কল এসেছে। অর্ণব কথা শেষ করে রুমে এসে লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আনায়ার পাশে শুয়ে হাত বাড়িয়ে আনায়াকে টেনে নিয়ে এলো কাছে। আনায়ার কপালে চুমু দিয়ে মাথাটা বুকে চেপে ধরল। কোমর জড়িয়ে ধরল আনায়ার। আনায়াও জড়িয়ে ধরল। দুজন দুজনকে আলিঙ্গন করে পাড়ি দিল ঘুমের দেশে। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। পূর্বের আনায়ার সাথে এখনকার আনায়ার অনেক পার্থক্য। আনায়া আগের চেয়ে অনেকটা মুটিয়ে গেছে। এখন ওকে দেখতে গুলোমুলো লাগে। গালগুলো একদম টসটসা টমেটোর মতো ফুলে উঠেছে। আনায়া মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখে অবাক হয়। নতুন নিজেকে ওর কাছে খুবই ভালো লাগে। নতুন নতুন অনুভূতি জাগে নিজের মাঝে। মা হওয়ার অনুভূতি বোধ হয় সব কিছুর চাইতে আলাদা। আনায়া নিজ মনে কল্পনা করে ছোট ছোট হাত পা, ছোট ছোট শরীর, আধো আধো কণ্ঠে কেউ ওকে মা বলে ডাকবে। ভাবতেই আনায়ার মনে খুশি ধরা দেয়। ওর আর অর্ণবের ভালোবাসার অস্তিত্ব ওর মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। আনায়া পেটে হাত রেখে অনুভব করার চেষ্টা করে। অর্ণব তো প্রায় সময় ওর পেটে কান লাগিয়ে জুনিয়রের সাথে কথা বলে। চুপচাপ তাকে অনুভব করার চেষ্টা করে। আনায়ার তখন খুবই সুখ সুখ লাগে। আনায়া ড্রয়িং রুমে পায়চারি করছে। শরীর অনেকটা মুটিয়ে যাওয়ার ওপর নিচে ওঠাউঠি করতে খুবই সমস্যা হয়। তাই এই কয়েকদিনের জন্য ওরা নিচের রুমে শিফট হয়েছে। অহনা উপরেই ছিল। আনায়ারা নিচে শিফট হওয়ার পর ও নিজেও নিচে শিফট হয়ে গেছে। ওর একা একা উপরে ভালো লাগে না। অহনা যতটুকু সময় বাসায় থাকে বেশিরভাগ সময় আনায়ার সাথেই কাটায়। ওর সাথে বসে গল্প করে। আনায়ারও এতে ভালো লাগে। একাকিত্ব দূর হয়। দুজন মিলে জমিয়ে আড্ডা দেয়। আনায়ার রান্নাঘরের উকি ঝুঁকি দিচ্ছে। মেহনাজ বেগম রান্নার মাঝে খেয়াল করলেন বিষয়টা। আনায়াকে কাছে ডাকলেন। এদিকে আয় তো মা। আনায়া এগিয়ে মেহনাজ বেগমের কাছে কাছে গেল। হ্যাঁ মা, বলো। খিদে পেয়েছে, কিছু খাবি? বানিয়ে দেবো কিছু? আনায়া মুখটা কাচুমাচু করলো। সত্যি বলতে ওর খিদে পেয়েছে। প্রথম দিকে খাবারের গন্ধের জন্য খেতে না পারলেও এখন অনেক খিদে পায়। একটু পরপর খিদে লাগে। অর্ণব তাই ঘরের অনেক ধরনের স্ন্যাক্স ফল নিয়ে রাখে। আনায়ার যখন যা ইচ্ছে হয় নিয়ে খেয়ে নেয়। আনায়া মাথা নেড়ে সায় জানালো। মেহনাজ বেগম হেসে দিল আনায়ার কাজে। কিছু খেতে ইচ্ছে হলে সরাসরি এসে আমাকে বলবি, আমি বানিয়ে দেবো।
এত ইতস্তত হওয়ার কি আছে? মায়ের কাছে তো মেয়ে আবদার করবে। আনায়া মিনমিন করে বলল, আসলে তুমি এখন একা সব রান্না করো, আমাকে একটু হেল্পও তো করতে দাও না। এত কাজের মাঝে আমি আবার কিভাবে আবদার করি বলো তো? বোকামে, এমনি সময় তুই কাজ করিস, আমি তখন বাধা দেই। এখন কয়েক মাস তুই ছুটি কাটা। আমার নাতি নাতনি এলে আমি তাকে নিয়ে সারাদিন খেলবো, তুই তখন সব কাজ করবি। আর এই সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, আমারও করতো, কিন্তু আমি তো দাদি শাশুড়িকে সব বলতে পারতাম না, লজ্জা করতো, সাথে ভয়ও পেতাম। কিন্তু আমাকে তুই নির্দ্বিধায় বলবি। আমি চাই না আমার মেয়ের কোনো ইচ্ছে অপূর্ণ থাক। আনায়ার চোখে পানি চলে এলো। কোনো শাশুড়ি যে এতটা ভালো হতে পারে ওর জানা নেই। সত্যি ও অনেক ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছে। আনায়া মেহনাজ বেগমকে জড়িয়ে ধরে বলল। তুমি আমার দেখা বেস্ট শাশুড়ি মা। মেহনাজ বেগম আনায়ার কান টেনে বলল, শাশুড়ি কিরে, আমি তোর মা আর তুই আমার মেয়ে। অহনা যেমন আমার মেয়ে, তেমন তুইও আমার আরেকটা মেয়ে। মাঝ থেকে অহনা এসে মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, আমার কি হলো গো? আমার মায়ের আদর ভাগ হয়ে গেল, আমার সব ভালোবাসা আম্মু ভাবিকে দিয়ে দিল। এখন আমার কি হবে? এখন আর আমাকে কেউ ভালোবাসে না, আমার কি হবে? মেহনাজ বেগম বলল, তুই 2 দিন পর শ্বশুর বাড়ি চলে যাবি, তোকে ভালোবেসে কি হবে? তাই এখন থেকে তোর সব ভালোবাসা আয়ানার। অহনা মুখ ফুলিয়ে বলল। আম্মু, মেহনাজ বেগম হেসে আরেক হাত বাড়িয়ে দিয়ে বলল। তুইও আয়। অহনাও যে মেহনাজ বেগমকে জড়িয়ে ধরল। তিনজন একসাথে হেসে দিল। অর্ণব এখানে থাকলে নিশ্চয়ই মুগ্ধ চোখে এই দৃশ্য দেখত। তবে আফসোস, অর্ণব বাড়িতে নেই। আনায়া বিছানায় আধশোয়া হয়ে বসে বই পড়ছে। কি করবে ভেবে পাচ্ছিল না, তাই বই নিয়ে বসেছে। এমন সময় রুমে প্রবেশ করল অর্ণব। অর্ণবকে দেখেও আনায়া কিছু বলল না, ও বই পড়ায় মশগুল। অর্ণব হাত ঘড়ি খুলে টেবিলে রাখতে রাখতে বলল, শরীর কেমন আছে? সারাদিনে কোনো সমস্যা হয়েছে? আনায়া বই থেকে মুখ তুলে চাইল। ঘরমাক্ত মুখশ্রী, ঘামে ভেজা পাঞ্জাবি, সকালে গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো, দেখেই বোঝা যাচ্ছে অনেক খাটুনি গিয়েছে। আনিয়া মিষ্টি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, সারাদিনে কোনো সমস্যা হয়নি। অর্ণব পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে আয়েশ করে সোফায় বসলো। শরীর ম্যাচ ম্যাচ করছে, ক্লান্ত লাগছে। আনায়া বই রেখে উঠে দাঁড়ালো। রুম থেকে বের হতে নিলে অর্ণব জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? শরবত বানাতে। আপনাকে দেখে টায়ার্ড লাগছে, এক গ্লাস ঠান্ডা শরবত খেলে ভালো লাগবে আপনার। তোমাকে এত বেশি বুঝতে হবে না, শাওয়ার নিলেই ভালো লাগবে। তুমি অসুস্থ শরীরে রেস্ট নাও। আনায়া মুখ ভেঙচি কেটে বলল, আমি এতটাও অসুস্থ না যে সামান্য শরবত বানাতে পারবো না। আপনি বসুন, আমি যাবো আর আসবো। আনায়া চলে গেল। কয়েক মিনিটের মাঝে ফিরে এলো হাতে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে। শরবতের গ্লাস অর্ণবের হাতে দিয়ে পাশে বসলো। ওড়না দিয়ে অর্ণবের কপালের ঘাম মুছে দিল। অর্ণব শরবত শেষ করে গ্লাসটা আনায়ার হাতে দিল। প্রেয়সীর কপালে অধর ছুঁয়ে দিল। তুমি বসো, আমি শাওয়ার নিয়ে আসছি। আনায়া গ্লাসটা রেখে এসে রুমে হাঁটাহাঁটি করছে। অনেকক্ষণ বসেছিল, এখন একটু হাঁটাহাঁটি করা দরকার। আনায়া পায়চারি করছে, এমন সময় অর্ণব বেরিয়ে এলো। টাওয়াল রাখার জন্য ব্যালকনিতে গেল। হঠাৎ আনায়া আর্তনাদ করে উঠল। অর্ণব এক প্রকার দৌড়ে রুমে এলো। আনায়া পেটে হাত দিয়ে আর্তনাদ করছে। অর্ণব আনায়াকে ধরে বিছানায় বসালো। কি হলো? আর্তনাদ করলে কেন? কোনো সমস্যা? পেটে ব্যথা করছে? আনায়া উৎকণ্ঠা নিয়ে বলল, এমপি সাহেব, বেবি কিক মেরেছে, বেবি মুভ করছে। অর্ণব মুহূর্ত ব্যয় না করে কান পাতল। এমপি সাহেব, আপনি অনুভব করতে পারছেন জুনিয়রের মুভমেন্ট? অর্ণব কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ মায়াবতী, আমি জুনিয়রের মুভমেন্ট বুঝতে পারছি, তাকে অনুভব করতে পারছি। অর্ণব আনায়াকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মায়াবতী, আমাকে আমার জীবনের সেরা অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসি মায়াবতী। আমার জীবনের পূর্ণতা তুমি, আমার জীবনের ভালোবাসা। আনায়াও অর্ণবকে জড়িয়ে ধরে রেখেছে। ওর চোখে আনন্দের অশ্রু। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি এমপি সাহেব। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। আনায়ার মাঝে আগের থেকেও পরিবর্তন এসেছে।
আগের চেয়েও শরীর বেশি ভারী হয়ে গেছে। উঠতে বসতে কষ্ট হয়, নড়াচড়া করতে কষ্ট হয়। অর্ণব এখন বেশিরভাগ সময় আনায়ার কাছেই থাকার চেষ্টা করে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে যায় না বললেই চলে। অর্ণব কোথাও গেলে সে সময় অহনা বা মেহনাজ বেগম কেউ একজন আনায়ার সাথে থাকে। আনায়াকে এক মুহূর্তের জন্য কেউ একা ছাড়ে না। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। আনায়া কোনো রকমে অনেক কষ্টের পর ঘুমিয়েছে। ইদানিং ঠিক মতো ঘুমোতেও পারে না। আনায়ার জন্য অর্ণব জেগে থাকে। আনায়া ঘুমানোর পর ও ঘুমায়। আনায়ার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাই ও নিজেও আনায়ার সাথে জেগে থাকে। ঘুমের মাঝে আনায়া পেটে ব্যথা অনুভব করল। ঘুম ভেঙে গেল আনায়ার। কমে যাবে ভেবে আনায়া অর্ণবকে ডাক দিল না। ধীরে ধীরে কমার বদলে ব্যথা বাড়ছে। এ ব্যথা সহনশীল নয়, অসহনীয় ব্যথা। আনায়া ব্যথায় আর্তনাদ করে উঠল। রাত্রের শেষ প্রহর, ধরণী হতে আধার কাটেনি। আধারে ছেয়ে আছে চারিপাশ। অপারেশন থিয়েটারের বাইরে ক্রমাগত পায়চারি করছে অর্ণব। আনায়ার বাড়ির লোক, অর্ণবের বাড়ির লোক সবাই হসপিটালের করিডোরে উপস্থিত। সবারই কম বেশি টেনশন হচ্ছে। অর্ণব টেনশনে মাত্রার অতিরিক্ত ঘামছে। ওর হাত পা কেমন কাঁপছে। আনায়া যখন আর্তনাদ করে উঠেছিল তখন অর্ণবের ঘুম ভেঙে যায়। অর্ণব লাফ দিয়ে উঠে বসে। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। আনায়ার ব্যথায় চোখ মুখ খিচে রয়েছে। অর্ণব বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে। আনায়া পেটে হাত দিয়ে রেখেছে। অর্ণব মুহূর্তেই বুঝে গেল। পেটে ব্যথা করছে? আনায়া মাথা নেড়ে সম্মতি দিল। অর্ণব মুহূর্ত দেরি না করে কোলে তুলে নিল আনায়াকে। রুম থেকে বের হতে হতে অহনাকে ডাক দিল। অহনা দৌড়ে বেরিয়ে এলো। আমি আনায়াকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তুই বাবা মাকে জানিয়ে জলদি আয়। অর্ণব আনায়াকে নিয়ে চলে এলো। পেছনের সিটে খুব সাবধানে বসিয়ে দিল। অহনা এসে আনায়াকে ধরল। অর্ণব গাড়ি ড্রাইভ করছে। ওর আজকে মনে হচ্ছে রাস্তা যেন শেষ হচ্ছে না। আনায়া ব্যথায় কাতরাচ্ছে। অর্ণব আনায়ার এই অবস্থা সহ্য করতে পারছে না। আনায়াকে সাহস দিচ্ছে। অহনা গাড়িতে বসে আবিরকে ফোন করে জানিয়ে দিয়েছে আনায়াকে হসপিটালে আনার সাথে সাথে ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আনায়া ব্যথায় আর্তনাদ করছে। অর্ণব বাহিরে দাঁড়িয়ে সেটা শুনতে পারছে। প্রেয়সীর আর্তনাদ সহ্য হচ্ছে না। মনে হচ্ছে বুকে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করছে। অর্ণব সহ্য করতে না পেরে ওটির দরজায় আঘাত করা শুরু করলো। নার্স দরজা খুলল কিছু বলার জন্য, তবে সামনে স্বয়ং এমপিকে দেখে কিছু বলল না। ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম স্যার? আমি ভেতরে যাব। আমার বউ ভেতরে কষ্ট পাচ্ছে, আমি ওর কাছে যাব। আমাকে ওর কাছে যেতে দিন। এখন তো ভিতরে আসা যাবে না স্যার, ডক্টর বারণ করেছে। নার্স আর ডক্টর ছাড়া ভিতরে কেউ এলাও না। আপনি একটু কষ্ট করে বাইরে ওয়েট করুন প্লিজ। অর্ণব উত্তেজিত স্বরে বলল, আপনার ডক্টরের বারণের গোষ্ঠী কিলাই। ভেতরে আমার বউ কষ্ট পাচ্ছে আর আমি বাইরে বসে দেখব? আপনাদের ডক্টরকে বলুন এমপি আসিয়ান শিকদার অর্ণব ভেতরে আসতে চাচ্ছে। আবির এসে অর্ণবকে ধরল। আবির অর্ণবকে শান্ত করার চেষ্টা করছে। দোস্ত, এটা হসপিটাল, বোঝার চেষ্টা কর। হসপিটাল তো কি হয়েছে, দেখছিস না ভেতরে আমার বউ কষ্ট পাচ্ছে? ওর কষ্ট আমি বাইরে দাঁড়িয়ে দেখব? আবির বলার মতো কিছু খুঁজে পেল না। নার্স চলে গেল ভিতরে। নার্স যে ডক্টরকে বলতেই ডক্টর অর্ণবের নাম শুনে ডক্টর অনুমতি দিয়ে দিল। অর্ণব ভেতরে ঢুকে দেখলো আনায়া ব্যথায় কাতরাচ্ছে। আনায়ার চোখ বেয়ে পানি পড়ছে। অর্ণবের চোখের কোণেও পানি চলে এলো। মুহূর্ত ব্যয় না করে আনায়ার কাছে চলে গেল। আনায়ার মাথা চেপে ধরল বুকে। এক হাত দিয়ে শক্ত করে আনায়ার হাত আঁকড়ে ধরল। আনায়া এতক্ষণে ভরসার মানুষ পেয়ে ঝরঝর করে কান্না করে দিল। অর্ণব আনায়ার কান্না থামানোর চেষ্টা করছে। মাথায় চুমু এঁকে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়লে হবে? তুমি না অর্ণব শিকদারের বউ। অর্ণব শিকদার যদি একটুতেই ভেঙে পড়ে তাহলে হবে বলো? একটু কষ্ট সহ্য করো যান। আমাদের জুনিয়রকে পৃথিবীর আলো দেখাতে গেলে একটু তো কষ্ট সহ্য করতে হবে। কাঁদে না? তুমি তো জানো তোমার চোখের পানি আমাকে আঘাত করে, পীড়া দেয় বড্ড। মনে হয় বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আর কাঁদে না? আনায়া তবুও ফুপিয়ে যাচ্ছে। অর্ণব ব্যর্থ চোখে তাকিয়ে আছে প্রেয়সীর মুখশ্রীর পানে। ওর যদি ক্ষমতা থাকতো তাহলে নিমিষেই প্রেয়সীর সকল কষ্ট কমিয়ে দিত। অর্ণব আনায়াকে সাহস দিয়ে যাচ্ছে। বাহিরে সবাই অপেক্ষা করছে। সবার মাঝে টেনশনের ছোঁয়া। আবির অপারেশন থিয়েটারের বাহিরে পায়চারি করছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। সবার মন থেকে কিছুটা পাথর নেমে গেল।
নার্স একটা শুভ্র তোয়ালে পেঁচিয়ে নিয়ে এলো ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। অর্ণবের হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে বাচ্চাটা কোলে তুলে নিল। অর্ণবের চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। শুষ্ক ঠোঁট ছুঁয়ে দিল বাচ্চার কপালে, মিনমিনে স্বরে বলল, মাশাল্লাহ, আমার ছেলে, আমার অস্তিত্ব। অর্ণব এগিয়ে গিয়ে অচেতন আনেয়ার কপালে উষ্ঠ ছুঁয়ে দিল। ছেলেকে কোলে নিয়ে বাহিরে এলো। অর্ণবকে দেখে সবাই এগিয়ে এলো। সবাই জেকে ধরল ওকে। আবির বাবুকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, বনু কেমন আছে? ঠিক আছে তো? সবাই একে একে বাবুকে কোলে নিচ্ছে, আদরে ভরিয়ে তুলছে। অর্ণব মুগ্ধ চোখে ওর ছেলেকে দেখছে, ওর বুকে প্রশান্তের ছোঁয়া। অহনা বাবুকে কোলে নিয়ে আবিরের কাছে গেল। আবিরকে দেখিয়ে ফিস ফিস করে বলল, আমারও এমন একটা বাবু চাই। আবির অহনের কথা শুনে ফিক করে হেসে দিল, নিজেও ফিস ফিস করে বলল, আগে বিয়েটা তো হতে দাও, এরপর একটা কেন, যতগুলো বাবু চাই ততগুলোই পাবে। তুমি রাজি থাকলে আমি ক্রিকেট টিম বানাতেও রাজি আছি। অহনা চোখ রাঙিয়ে তাকালো আবিরের দিকে। আবির চুপসে গেল। কি মেয়ে বিয়ে করেছে, একটু কিছু বললেই এমনভাবে চোখ রাঙায়, মনে হয় চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে। অর্ণব ছেলেকে কোলে তুলে নিল, ছেলের কানে আজান দিল। আবির দিতে চেয়েছে কিন্তু অর্ণব দেয়নি। ওর ছেলের কানে ও আজান দেবে, অন্য কেউ কেন দেবে? আনায়াকে কেবিনে শিফট করা হয়েছে। অর্ণব ছেলেকে কোলে নিয়ে বসে আছে, একবার আনায়ার দিকে তাকাচ্ছে তো একবার ছেলের দিকে তাকাচ্ছে। মিল খোঁজার চেষ্টা করছে কিন্তু খুব একটা মিল পাচ্ছে না। নাকটা অনেকটা আনায়ার মতো লাগছে কিন্তু অন্য কিছুর মিল খুঁজে পাচ্ছে না। আনায়া পিটপিট করে চোখ খুলল, অর্ণবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এমপি সাহেব, আমার বাবু কোথায়? অর্ণব আনায়ের কাছে নিয়ে গেল বাবুকে। আমার কোলে দিন, আমিও কোলে নিতে চাই আমার বাচ্চাকে। আমার আর আপনার ভালোবাসার অস্তিত্বকে নিতে চাই আমি। অর্ণব আনায়ের পাশে বাবুকে রাখলো। তুমি এখন অসুস্থ, ডক্টর বেশি নড়াচড়া করতে না করেছে, তাই এখন বাবুকে তোমার পাশেই দিলাম। একটু সুস্থ হও, তখন ঠিকভাবে নিও। ছেলেকে দেখে আনায়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এ অশ্রু দুঃখের অশ্রু নয়, এ যে সুখের অশ্রু। আনায়া ছেলেকে দেখছে, হাত দিয়ে ছুঁয়ে দিল নিজের অস্তিত্বকে। অর্ণবের দিকে তাকিয়ে বলল, এমপি সাহেব, আমার ছেলের নাম কিন্তু আমি আমার নামের সাথেই মিলিয়ে রাখবো। অর্ণব ভ্রু কুঁচকে বলল, ছেলেকে তোমার একা? আমার ছেলের নাম আমি আমার সাথে মিলিয়ে রাখবো। এক কথায় দুই কথায় দুজন ঝগড়া শুরু করে দিল। বাচ্চাটা কি বুঝলো কে জানে, অবাক হয়ে তাকিয়ে রইল আনিয়ার মুখপানে। দেখেছেন, আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে, তাই ওর নাম আমার সাথেই মিলিয়ে রাখবো। তোমার দিকে তাকিয়ে ভাবছে তার মা কি পরিমাণ ঝগড়ুটে, তার বাবার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, সেটাই দেখছে। মোটেও না, আমি একটুও ঝগড়াটে না, আপনি ঝগড়াটে। এখন তো সব আমারই দোষ হবে। যাও, আমি তোমাকে ছাড় দিলাম, রাখো তুমি তোমার ছেলের নাম নিজের সাথে মিলিয়ে। আনেয়া খুশি হলো, ইশারায় অর্ণবকে কাছে ডাকলো। অর্ণব এগিয়ে যেতেই ওর গালে উষ্ণ ছুঁয়ে দিল। অর্ণব গালে হাত দিয়ে বলল, এমন কিছু পেলে তো আমি ছাড় দিতে এক পায়ে রাজি। আনেয়ার লজ্জায় রাঙা হয়ে গেল। এক বাচ্চার মা হয়ে গেল, তবুও ওর লজ্জা কমল না। অর্ণব মুগ্ধ চোখে প্রেয়সীর লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে রইল। মায়াবতীর মায়ায় অর্ণব পুনরায় আবদ্ধ হলো। কেটে গেছে 4 বছর। অর্ণবদের বাড়ি আজ নানান রঙে সেজেছে, চারিপাশ জাঁকজমক পূর্ণ সাজে সজ্জিত। সবাই কাজে ব্যস্ত। আনেয়া সকল কাজ ফিরিস খুঁজে চলেছে ওর দুষ্টু ছেলেকে। সকাল থেকে কিছুই খায়নি। আনেয়া অর্ণবকে দেখে জিজ্ঞেস করলো, এমপি সাহেব, আপনার ছেলেকে দেখেছেন? কেন, কি হয়েছে? কি করেছে আমার ছেলে? কি আবার করবে, সকাল থেকে খাওয়া দাওয়া নেই, এইদিক ওদিক ছুটোছুটি করছে সে। দোষ করলে আমার ছেলে, আর ভালো কিছু করলে তোমার ছেলে। আনায়া কিছু বলল না, মুখ ভেঙচি দিয়ে চলে গেল। অবশেষে ছেলেকে খুঁজে পেল অহনার ঘরে। অহনাকে সাজানো হচ্ছে, ও অহনার কোলে বসে চোখ পাকিয়ে দেখছে। আনায়া ছেলের কাছে যেয়ে বলল, আব্বাজান, আপনি এখানে? আর আপনাকে খুঁজে চলেছি আমি সারা বাড়ি, তা আপনার কি খাওয়া দাওয়া নেই? আনায়া অর্ণবের ছেলে আয়ান শিকদার অর্ক। মায়ের কথা শুনে অহনার গলা জড়িয়ে ধরল, অপরিপক্ক স্বরে বলল, আম্মা দেখো, মামনিকে কত সুন্দর লাগছে, একদম বউ বউ লাগছে। মামুনিতেও আজকে বউ সেজে আছি।
অর্ক অহনার গলা আরেকটু জড়িয়ে ধরে বলল, উহুম, না, আমার মামুনিকে আমিও কোথাও যেতে দিব না, এমনকি মামুকেও দিব না। মামু তো তাহলে কান্না করবে। মামু কান্না করলে আমার চকলেট থেকে ওকে একটা চকলেট দিয়ে দিব, তাও মামুনিকে দিব না। অর্কর কথা শুনে রুমে থাকা সবাই হেসে দিল। আনায়া কিছু না বলে ছেলের জন্য খাবার আনতে চলে গেল। আনায়া ছেলেকে খাওয়াচ্ছে, অর্ক অহনার কোলে বসে বসে খাচ্ছে। আনায়া কত করে বলল অহনার কুল থেকে নামতে। ছেলের এক কথা, সে তার মামুনিকে ছেড়ে কোথাও যাবে না। ও গেলে সেই ফাঁকে আবির এসে যদি ওর মামুনিকে নিয়ে যায়, সেজন্য ও ওর মামুনিকে ছেড়ে যাবে না। অহনা বাধা দিল। অর্ক খাওয়ার মাঝে প্রশ্ন করল, মাম্মা, আমার বউ কবে হবে? আমার বউ কি মামুনির মতো লাল টুকটুকে বউ হবে? আনেয়া ছেলের কথা শুনে হতবাক। এইটুকু ছেলে এরকম পাকা পাকা কথা বলছে ভাবা যায়? রুমে আবার হাসির রোল পড়ে গেল। আনেয়া ছেলেকে ধমক দিয়ে বলল, চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা কিসের? অর্ক আর কোনো কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। অতপর খুব জাঁকজমকপূর্ণভাবে অহনা আর আবিরের বিয়ে সম্পূর্ণ হলো। ওদের এতদিনের ভালোবাসা পূর্ণতা পেল। অহনা আবির দুজনেই অনেক খুশি। আশ্চর্যজনক শালা, বিষয় হলো, লাল টুকটুকে বউ অহনা নিয়ে। যাওয়ার সময় একটুও কাঁদেনি। আবির ফিসফিস করে ওর কানে কানে বলল, একটু তো কান্না করো, লোকে কি বলবে? এত কষ্ট করে সেজেছি কি কান্না করার জন্য? কান্না করলে আমার সাজ নষ্ট হয়ে যাবে। আর লোকের কথা এখন এক ফোঁটাও পাত্তা দেয় না। অহনার বিদায়ের সময় অর্ককে সরিয়ে নিয়ে গেছে আনায়া, না হলে অনেক কান্না করত। অহনার বিদায় শেষে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আত্মীয়রা বিকেলেই চলে গেছে। অর্ক রাতে মামুনিকে খুঁজে না পেয়ে কান্না করা শুরু করেছে। আনায়া অনেক কষ্টে ছেলেকে ঘুম পাড়ালো। ঘুম পাড়িয়ে এগিয়ে গেল ব্যালকনিতে। অর্ণব সে কখন থেকে ব্যালকনিতে বসে আছে। একমাত্র বোনকে বিদায় দিয়ে ওর খারাপ লাগছে। সব সময় দুই ভাই বোন কত খুনসুটি করত। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওর কাছে। আনায়া অর্ণবের পিঠে হাত রাখতে অর্ণব ঘুরে তাকালো। আনায়া জড়িয়ে ধরল অর্ণবকে, পিঠে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করবেন না এমপি সাহেব, সব মেয়েকেই একদিন বাবা বাড়ি যেতে হয়। হ্যাঁ, সেটাই চেষ্টা করছি। অর্ক ঘুমিয়েছে? ঘুমোতে চাইছিল না, মামুনির কাছে যেতে চাইছিল, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। অর্ণব কিছুক্ষণ চুপ রইল। দুজনের মাঝে নীরবতা। বাতাসে আনায়ার গায়ের মিষ্টি সুবাস অর্ণবের নাকে আসে। অর্ণব কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। অর্ণব এগিয়ে এলো আনায়ার কাছে, অধর ছুঁয়ে দিল অধরে। আনায়াও আবেশে গ্রহণ করলো। অর্ণব কিছুক্ষণ পর আনায়ার অধর ছেড়ে ওর গলায় নাক ঘষতে ঘষতে বলে, ছেলে আর কতদিন একা একা থাকবে বলো? চলো, ছেলের জন্য খেলার সাথী আনার ব্যবস্থা করি। অর্ণব এক ঝটকায় আনায়াকে কোলে তুলে নিল। আনায়া গলা জড়িয়ে ধরল। অর্ণবের বাহুতে মুখ গুজে দিয়ে মিনমিন করে বলল, অসভ্য পুরুষ। অর্ণব হেসে দিল। আনায়ার কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসে মায়াবতী। আমিও আপনাকে ভালোবাসি, অসভ্য পুরুষ। অর্ণব আনায়াকে কোলে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। আনায়াকে সাবধানে বিছানায় শুইয়ে দিল। অর্ণব ধীরে ধীরে এগিয়ে আসে আনায়ার দিকে। আনায়া লজ্জায় চোখ বুজে ফেলল। অর্ণব আনায়ার কাজে হেসে দিল। এখনো ওর মায়াবতী সেই আগের মতোই লাজুকি রয়ে গেল। কাছে গেলেই চোখ বুজে ফেলবে। অর্ণব আনায়ার চোখ বোঝার মাঝেও মুগ্ধতা খুঁজে পায়। ওর মায়াবতীর মাঝে মায়া আর মুগ্ধতার কোনো কমতি নেই। রাত যত গভীর হচ্ছে অর্ণবের ভালোবাসা ততটা প্রখর হচ্ছে। আনায়া আবেশে গ্রহণ করছে সেই ভালোবাসা। দুজনে ভেসে যাচ্ছে ভালোবাসার জোয়ারে। ভালোবাসার এক রঙিন দেশে, যেখানে নেই কোনো বাধা, রয়েছে এক আকাশ সমান ভালোবাসা।